2023 সালের জানুয়ারি মাসেও $127 বিলিয়ন নেট ওয়ার্থ নিয়ে বিশ্বের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিত্ব ছিলেন ভারতের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি। কিন্তু মাত্র 2 মাসের ব্যবধানে মার্চ মাসের শেষ দিকে আদানির নেট ওয়ার্থ নেমে এসেছে প্রায় $49 বিলিয়ন এবং ফোর্বসের বিলিয়নিয়ার লিস্টে ছিলেন 24তম অবস্থানে। 2023 সালের জানুয়ারি 24 তারিখে ইউএস বেসড ইনভেস্টমেন্ট রিসার্চ ফার্ম ও শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট পাবলিশ করে। এই রিপোর্ট প্রকাশের পরদিনই আদানি গ্রুপের 7টি লিস্টেড প্রতিষ্ঠান সম্মিলিতভাবে 55,000 কোটি রুপি মার্কেট ভ্যালু হারিয়েছে এবং এক মাসে হারিয়েছে মোট 12 লক্ষ কোটি রুপি মার্কেট ভ্যালু। এদিকে রিপোর্ট প্রকাশের পর ভারতীয় কংগ্রেসে ক্ষমতাসীন মোদী সরকারের সাথে আদানি সখ্যতা নিয়ে বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে ক্যাম্পেইন চালানোর পাশাপাশি দেশটির সংবাদ মাধ্যম এবং নাগরিকদের মধ্যে এ বিষয়ে আলোড়ন শুরু হয়, যার প্রভাব পড়েছে বাংলাদেশের সাথে আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট ইলেকট্রিসিটি ইম্পোর্ট চুক্তিটিতেও এবং বাংলাদেশ সরকার আদানি গ্রুপের সাথে বসেছে পূর্বের ডিলটি রিস্ট্রাকচার করার জন্য। ভারতীয় কংগ্লোমারেট আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির ব্যবসায়ী জীবনের শুরুটা 1980 সালে মুম্বাইয়ের জাভেরি বাজারে নিজের ডায়মন্ড ব্রোকারেজ ফার্ম প্রতিষ্ঠার মাধ্যমে। এই ব্যবসা দিয়ে মাত্র 20 বছর বয়সে গৌতম আদানি হয়ে ওঠেন একজন সেলফ মেড মিলিয়নিয়ার। এরপর গুজরাটে ফিরে গিয়ে তিনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করেন। আদানির ব্যবসায়িক সাম্রাজ্যের গোড়াপত্তন হয় 1995 সালে গুজরাতের মুন্দ্রা বন্দর পরিচালনার কন্ট্রাক্ট জিতে নেওয়ার মাধ্যমে। বর্তমানে আদানি গ্রুপ ভারতের সবচেয়ে বড় মাল্টি পোর্ট অপারেটর। পোর্ট ছাড়াও আদানি গ্রুপ ভারতের বৃহত্তম প্রাইভেট পাওয়ার প্রডিউসার ও কোল মাইনার। ইন্ডিয়া ছাড়াও অস্ট্রেলিয়াতেও আছে আদানির পোর্ট ও মাইনিং বিজনেস। পোর্ট ছাড়াও আদানি ভারতের শীর্ষ প্রাইভেট এয়ারপোর্ট অপারেটরও। গৌতম আদানি এবং আদানি গ্রুপ সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখুন আমাদের পূর্বের ভিডিওটি। ফোর্বসের একটি তথ্যসূত্রে 2022 সালের ফেব্রুয়ারি মাসে গৌতম আদানি $90 বিলিয়ন বেশি নেট ওয়ার্থ নিয়ে মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী ও বিশ্বের 10ম ধনী ব্যক্তি হয়ে ওঠেন। 2022-এর শেষ দিকে এসে গৌতম আদানির নেট ওয়ার্থ আরও বেড়ে $150 বিলিয়ন ছাড়িয়ে যায় এবং তিনি এশিয়ার শীর্ষ ও বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হয়ে ওঠেন। 2023 সালের জানুয়ারি মাসেও গৌতম আদানির নেট ওয়ার্থের পরিমাণ ছিল প্রায় $120 বিলিয়ন এবং তখনও তিনি টপ বিলিয়নিয়ারদের মধ্যে তৃতীয় অবস্থানে ছিলেন। এদিকে জানুয়ারি মাসের 24 তারিখ আমেরিকান ফরেন্সিক ফিনান্সিয়াল রিসার্চ কোম্পানি হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপ হাউ দ্য ওয়ার্ল্ডস থার্ড রিচেস্ট ম্যান ইজ পুলিং দ্য লার্জেস্ট কয়েন ইন কর্পোরেট হিস্ট্রি নামে 106 পৃষ্ঠার একটি রিপোর্ট পাবলিশ করে। রিপোর্টটিতে আদানি গ্রুপের বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন থেকে শুরু করে ট্যাক্স ফাঁকি দেওয়া, অ্যাকাউন্টিং ফ্রডের মতো আরও বেশ কিছু বিষয়ে অভিযোগ আনা হয়। এই অভিযোগগুলোর ভিত্তিতে জানুয়ারি মাসের 29 তারিখে আদানি গ্রুপ 413 পৃষ্ঠার আদানি রেসপন্স নামে একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে হিন্ডেনবার্গে করা প্রতিটি অভিযোগকে মিথ্যে বলে দাবি করে এবং হিন্ডেনবার্গকে মেইডফস অফ ম্যানহাটন হিসেবে দাবি করে। এদিকে হিন্ডেনবার্গের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকিও ছিল সেই রিপোর্টে, যার প্রত্যুত্তর হিসেবে হিন্ডেনবার্গ আওয়ার রিপ্লাই টু আদানি fraud cannot be obfuscated by nationalism or a bloated response that ignores every key allegation we raised নামে আরেকটি রিপোর্ট পাবলিশ করে, যা থেকে জানা যায় আদানি গ্রুপের রেসপন্সে হিন্ডেনবার্গের করা 88টি প্রশ্নের মধ্যে 62টি প্রশ্নেরই কোনো ধরনের প্রপার উত্তর ছিল না এবং আদানি গ্রুপকে মামলা করার জন্য আহ্বান জানানো হয়। এমন পরিস্থিতির জের ধরে আদানি গ্রুপের সকল সাবসিডিয়ারি শেয়ারে ধস নামে। এছাড়া আদানি গ্রুপের ঘটনাকে কেন্দ্র করে জড়িয়েছে বাংলাদেশের নামও। আদানি গ্রুপের কনসার্ন আদানি পাওয়ারের সাথে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের 25 বছরের বিদ্যুৎ সরবরাহের একটি চুক্তি রয়েছে। আদানি গ্রুপের স্ক্যাম সামনে আসার পর 14 ফেব্রুয়ারি ভারতীয় সংসদে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলের নেতাকর্মীরা এও প্রশ্ন তুলেছেন যে নরেন্দ্র মোদী কি বাংলাদেশকে ফোর্সফুলি আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার জন্য বাধ্য করেছে কিনা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারও আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের বিষয়টি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। বিগত 2 বছর যাবৎ আদানি গ্রুপের বিভিন্ন কনসার্ন ও সেগুলোর অ্যাক্টিভিটির উপর ইনভেস্টিগেশন করে 2023 সালের 24 জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ তাদের রিপোর্টটি পাবলিশ করেছে। রিপোর্টটিতে দাবি করা হয় আদানি গ্রুপের স্টক মার্কেটে লিস্টেড কোম্পানিগুলোকে 85% ওভারভ্যালুড দেখানো হয়েছে। শুধু তাই নয়, আদানি গ্রুপের 7টি মেজর কনসার্নের মধ্যে 5টি কোম্পানিরই কারেন্ট রেশিও স্ট্যান্ডার্ড 1-এর নিচে রয়েছে। কারেন্ট রেশিও বলতে মূলত একটি প্রতিষ্ঠানের মোট কারেন্ট লায়াবিলিটির বিপরীতে মোট কারেন্ট অ্যাসেটের পরিমাণকে বোঝায়। কোনো কোম্পানির কারেন্ট রেশিও যদি 1-এর কম হয় তাহলে সেই কোম্পানিটি লিকুইডিটি ক্রাইসিসে পড়া বা ডেট রিপেমেন্ট করতে ব্যর্থ হওয়ার মতো অবস্থানে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আদানি গ্রুপের 5টি সাবসিডিয়ারির অবস্থাও অনেকটা এমনই। এছাড়া আদানি গ্রুপের অধীনে থাকা লিস্টেড কোম্পানিগুলোকে ওভারভ্যালু দেখানোর পেছনে মূল কারণ ছিল আদানি গ্রুপের কনসার্নগুলোতে ইন্ট্রা গ্রুপ ফান্ডিং আরও সহজ করা।
আদানি গ্রুপ তাদের স্ট্রাগলিং কনসার্নগুলোকে ফান্ডিং করার জন্য শুরুতে তাদের কনসার্নগুলোর মধ্যে যে কোম্পানিটি ভালো পারফর্ম করছে সেই কোম্পানিটির একটি সার্টেন অ্যামাউন্ট অফ শেয়ার ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কাছে প্লেজ করে ঋণ নিত। সেই ঋণকৃত অর্থ স্ট্রাগলিং কোম্পানিটিকে প্রয়োজন মতো ঋণ দিয়ে বাকি অংশ ঋণগ্রহীতা কোম্পানিটি নিজের প্রয়োজনে ব্যবহার করত। ফলে ফিনান্সিয়ালি স্ট্রাগলিং কোম্পানিগুলো সহজেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই ফিনান্সিয়াল ব্যাকআপ পেয়ে যেত। কনসেপ্টটি আরেকটু সহজ করে বুঝতে ধরা যাক, আদানি এন্টারপ্রাইজ একটি নতুন পোর্ট বানানোর কন্ট্রাক্ট পেয়েছে যার মূল্য ৫,০০০ কোটি রুপি, কিন্তু বর্তমানে আদানি এন্টারপ্রাইজের কাছে মাত্র ২,০০০ কোটি রুপি রয়েছে, যা ব্যবহার করে এই নতুন পোর্টটি তৈরি করা সম্ভব না। এমন পরিস্থিতিতে আদানি গ্রুপের অন্য একটি কনসার্ন আদানি পাওয়ার তার প্রফিটেবিলিটি ও গ্রোথ দেখিয়ে নিজের ১২% শেয়ার ব্যাংকের কাছে কোলাটেরাল হিসেবে প্লেজ করে ৭,০০০ কোটি রুপি ঋণ নিল এবং সেখান থেকে ৫,০০০ কোটি রুপি আদানি এন্টারপ্রাইজকে ঋণ দিয়ে দিল। মূলত এভাবেই আদানি গ্রুপ তাদের নিজেদের মধ্যে ঋণ দেয়া নেওয়ার মাধ্যমে একটি কোম্পানি অন্য কোম্পানিকে ফান্ডিং করত। আদানি গ্রুপের অধীনে থাকা কোম্পানিগুলোর প্রমোটার হোল্ডিং শেয়ারের মধ্যে আদানি পাওয়ার সর্বোচ্চ ২৫% শেয়ার প্লেজ করেছে। এছাড়া আদানি পোর্টের প্লেজ করা শেয়ারের পরিমাণ ১৭%-এর বেশি এবং আদানি ট্রান্সমিশনের প্লেজকৃত শেয়ারের পরিমাণ প্রায় ৭%। এ ধরনের ইকুইটি শেয়ার কোলাটেরাল হিসেবে প্লেজ করা বেশ আনহেলদি, কেননা একবার যদি শেয়ারের প্রাইস ফল করে তাহলে ঋণদাতা ব্যাংক যে কোনো মুহূর্তে কোলাটেরাল কল করতে পারে। এখানে কোলাটেরাল কল হলো এক প্রকার নোটিশ, যেখানে ব্যাংক বা লেন্ডার ইনস্টিটিউট রিসিভারকে যে চুক্তিতে ঋণ দেওয়া হয়েছিল সেটি বহাল রাখতে বা পুনরুদ্ধার করতে আরও অ্যাডিশনাল ফিনান্সিয়াল সিকিউরিটি অথবা পসিবল আর্লি পেমেন্ট করার নোটিশ দেয়। তখন যদি রিসিভারের কাছে অ্যাডিশনাল কোলাটেরাল অ্যাভেলেবল না থাকে তাহলে ব্যাংক ফোর্সফুলি তার প্লেজ করা শেয়ারগুলো লিকুইডেশনের স্টেপ নিতে পারে। লোন ছাড়াও আদানি গ্রুপের কোনো কনসার্নে যদি ফান্ডের প্রয়োজন হতো তাহলে গ্রুপটির অন্যান্য কনসার্ন সেই স্ট্রাগলিং কোম্পানিটির শেয়ার কিনে নিয়ে ফান্ড রেজ করার সুযোগ করে দিত। যেমন ২০১৪ সালে আদানি ট্রান্সমিশনের ফান্ডের প্রয়োজন পড়লে আদানি গ্রুপের কনসার্ন আদানি এন্টারপ্রাইজ ও এর দুটি সাবসিডিয়ারি আদানি প্রপার্টিজ ও আদানি ট্রেড লাইন ইকুইটি ক্রয়ের মাধ্যমে আদানি ট্রান্সমিশনকে ফান্ডিং করে। শুরুতে আদানি এন্টারপ্রাইজের একটি সাবসিডিয়ারি আদানি প্রপার্টিজ আদানি ট্রান্সমিশনের ৯% শেয়ার কিনে নেয়। এর পরবর্তী বছরেই কোম্পানিটির আরেকটি সাবসিডিয়ারি আদানি ট্রেড লাইন ও আদানি ট্রান্সমিশনের ৯% শেয়ার কিনে নেয়। এরপর আদানি ট্রান্সমিশন যখন ব্যবসা ভালো করতে থাকে এবং মার্কেটে লিস্টেড হয় তখন কোম্পানিটিতে থাকা সিস্টার কনসার্নগুলো শেয়ার বিক্রি করার মাধ্যমে সাবসিডিয়ারিগুলো তাদের অর্থ ফেরত পেয়ে যায়। এক্ষেত্রে যে প্রতিষ্ঠানটি ইকুইটি কিনেছিল সেটি শেয়ার মার্কেটে থাকা স্টকের দাম অনুযায়ী তার ইনভেস্টমেন্ট ফেরত পেয়েছিল। যেমন আদানি ট্রান্সমিশনের ক্ষেত্রে স্টেক নেওয়া কোম্পানিগুলো ৪ বছরে ৪ গুণ রিটার্ন অন ইনভেস্টমেন্ট পেয়েছিল। এভাবে আদানি গ্রুপের কনসার্নগুলো একে অপরকে লোন দিয়ে এবং স্টেক কিনে নেওয়ার মাধ্যমে গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল নিড পূরণ করেছে এবং গ্রুপের ৭টি সিস্টার কনসার্ন মার্কেটে লিস্টেড থাকার কারণে ইনভেস্টমেন্টের ভালো রিটার্নও পেয়েছে, যা আদানির এই সুবিশাল সাম্রাজ্য তৈরিতে সাহায্য করেছে। এছাড়া হিন্ডেনবার্গের রিপোর্টটি থেকে আরও জানা যায় আদানি গ্রুপের বিভিন্ন কনসার্নের লিডিং পজিশনে থাকা মোট ২২ জনের মধ্যে ৮ জনই আদানি পরিবারের সদস্য, যারা গ্রুপটির বিভিন্ন জরুরি ফিনান্সিয়াল ডিসিশনগুলো নিয়ে থাকে। এমনকি গ্রুপটির প্রাক্তন একজন এক্সিকিউটিভের মতে আদানি গ্রুপ আদতে একটি ফ্যামিলি বিজনেস। আদানি পরিবারের সদস্যরা আদানি গ্রুপের কনসার্নগুলোর হায়ার ভ্যালুয়েশন তৈরির জন্য বিভিন্ন অফশোর শেল কোম্পানি ব্যবহার করত। এক্ষেত্রে বিশ্বের বিভিন্ন ট্যাক্স হেভেন দেশগুলোতে আদানি গ্রুপ তাদের বিভিন্ন অ্যাসোসিয়েট ব্যবহার করে নানা রকম বেনামি শেল কোম্পানি প্রতিষ্ঠা করেছে। শুধুমাত্র মরিশাসে আদানি ফ্যামিলির মোট ৩৮টি অফশোর শেল কোম্পানি রয়েছে, যেগুলো সরাসরি গৌতম আদানির বড় ভাই বিনোদ আদানি ও তার বিভিন্ন অ্যাসোসিয়েটরা কন্ট্রোল করে। শুধু মরিশাসই না, সাইপ্রাস, ইউএই, সিঙ্গাপুর এবং বেশ কিছু ক্যারিবিয়ান আইল্যান্ডেও বিনোদ আদানি ও তার অ্যাসোসিয়েটদের কন্ট্রোলে থাকা বেশ কিছু শেল কোম্পানির হদিস পেয়েছে হিন্ডেনবার্গ রিসার্চ। এই শেল কোম্পানিগুলোর মাধ্যমে আদানি গ্রুপের মার্কেটে লিস্টেড থাকা কনসার্নগুলোর শেয়ার বড় পরিসরে কেনা বেচার মাধ্যমে স্টক ম্যানিপুলেশন করে স্টকের দাম ওভারভ্যালুড করা হয়। হিন্ডেনবার্গের রিপোর্ট অনুযায়ী আদানি গ্রুপের লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে আদানি ট্রান্সমিশন, আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্ট এবং আদানি উইলমার স্টক আদানি পরিবারের সদস্যদের বিভিন্ন অফশোর ফরেন ফান্ডগুলো হোল্ড করে, যা ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি রুলসের ভায়োলেশন। সেবি রুলস অনুযায়ী ভারতে একটি পাবলিকলি ট্রেডেড কোম্পানির প্রমোটাররা সেই কোম্পানির ৭৫% বেশি শেয়ার হোল্ড করতে পারবে না এবং বাকি ২৫% শেয়ার পাবলিক স্টক হিসেবে শেয়ার মার্কেটে ছেড়ে দিতে হবে। আদানি গ্রুপের প্রমোটাররা খাতা কলমে তাদের কনসার্নগুলো ৭৫% কম শেয়ার হোল্ড করলেও আদতে তাদের অফশোর শেল কোম্পানিগুলোর মাধ্যমে মোট শেয়ারের ৭৫% বেশি শেয়ার হোল্ড করছে। এতে করে আর্টিফিশিয়ালি মার্কেটে শেয়ার ক্রাইসিস ক্রিয়েট করার মাধ্যমে লিস্টেড কোম্পানিগুলোর শেয়ারের দাম ম্যানিপুলেশন করে আদানি পরিবার। এছাড়া হিন্ডেনবার্গের রিপোর্ট সূত্রে এই শেল কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানিরই নির্দিষ্ট কোনো কার্যক্রমের হদিস পাওয়া তো দূর, কোনো এমপ্লয়ি ডিটেলস, ইন্ডিপেন্ডেন্ট অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার, এমনকি কোনো অনলাইন প্রেজেন্সও খুঁজে পাওয়া যায়নি। তা সত্ত্বেও ভারতে আদানি লিস্টেড ও প্রাইভেট কোম্পানিগুলোর সাথে এই শেল কোম্পানিগুলোর বিলিয়ন ডলারের লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে, যেগুলোর কোনো ধরনের ডিসক্লোজারও প্রেজেন্ট করা হয়নি। এক্ষেত্রে শুরুতে বিনোদ আদানির কন্ট্রোলে থাকা শেল কোম্পানিগুলো থেকে প্রথমে আদানি গ্রুপের লিস্টেড কোম্পানিগুলোর স্টক ইনভেস্ট করা হয় এবং সেই টাকা আবার বিভিন্ন ইনভেস্টমেন্ট দেখিয়ে কিংবা মিস ইনভয়েসিং এর মাধ্যমে কোনো প্রকার ডিসক্লোজার ছাড়াই সেই অফশোর শেল কোম্পানিগুলোতে ট্রান্সফার করা হয়।
যার মানে দাঁড়ায় আদানি গ্রুপ তাদের শেল কোম্পানিগুলোর মাধ্যমে শুধু স্টক ম্যানিপুলেশন না, বরং মানি লন্ডারিংও করত। রিপোর্টটিতে জানানো হয় এপিএমএস ইনভেস্টমেন্ট ফান্ড, আলবুলা ইনভেস্টমেন্ট ফান্ড, লোটাস গ্লোবাল ইনভেস্টমেন্ট ফান্ড, ক্রেস্টা ফান্ড এবং এলটিএস ইনভেস্টমেন্ট ফান্ড নামে 5টি ফান্ড মরিশাস বেসড মন্টেরোসা ইনভেস্টমেন্ট হোল্ডিংস কন্ট্রোল করে, যারা কালেকটিভলি আদানি গ্রুপের অধীনে থাকা বিভিন্ন কোম্পানিতে $4.5 বিলিয়ন অ্যাসেট হোল্ড করে। এছাড়া আদানি গ্রুপের অ্যাকাউন্টিং ইরেগুলারিটি ও সন্দেহজনক ট্রানজ্যাকশনগুলো মূলত ভার্চুয়ালি নন এক্সিস্টেন্ট ফিনান্সিয়াল এন্টিটিগুলো দ্বারা কন্ট্রোল করা হতো বলে উল্লেখ করেছে হিন্ডেনবার্গ রিসার্চ। এই ধরনের ইরেগুলারিটির কারণে গ্রুপটি তাদের কনসার্নগুলো সিএফও পদে থাকা পার্সোনালদের বারবার পরিবর্তন করে। উদাহরণস্বরূপ বলা যায়, বিগত 8 বছরের ব্যবধানে আদানি গ্রুপের একটি উল্লেখযোগ্য কনসার্ন আদানি এন্টারপ্রাইজে 5 বার সিএফও বদল করা হয়, যা আদানি গ্রুপে চলে আসা অ্যাকাউন্টিং ইস্যুগুলোর দিকে একটি রেড ফ্ল্যাগ হিসেবে নির্দেশ করে। এছাড়া রিপোর্টটিতে আরও বলা হয়, আদানি এন্টারপ্রাইজেস এবং আদানি টোটাল গ্যাসের মতো আদানি গ্রুপের 2টি মেজর কনসার্নের ইন্ডিপেন্ডেন্ট অডিটের গুরুদায়িত্ব শাহ দানধারিয়া নামে একটি অডিট ফার্মকে দেওয়া হয়েছে। বেশিরভাগ বড় বড় গ্রুপ অফ কোম্পানি যেখানে তাদের ফিনান্সিয়াল অডিটের জন্য ক্রেডিবল এবং ওয়েল নন এক্সটার্নাল অডিটর ফার্মকে হায়ার করে, সেখানে আদানি গ্রুপ শাহ দানধারিয়া নামে যে ফার্মটিকে দিয়ে কোম্পানির অডিট করাছে তার রানিং কোনো ওয়েবসাইটই খুঁজে পাওয়া যায়নি। এদিকে ফার্মটির আর্কাইভ ওয়েবসাইট থেকে জানা যায়, এ যাবৎকালে শাহ দানধারিয়া মাত্র 4টি অডিট পার্টনার ছিল এবং এদের সাপোর্ট স্টাফের সংখ্যা ছিল মাত্র 7 জন। আবার যখন এরা আদানি গ্রুপের জন্য কাজ শুরু করে তখন তাদের বেশিরভাগেরই বয়স ছিল 23 থেকে 24 বছরের মধ্যে। ছোট একটি অডিট ফার্ম যে একটি বড় কোম্পানির অডিট করতে পারবে না, বিষয়টি আদতে এমন না। তবে যেখানে আদানি গ্রুপের শুধু আদানি এন্টারপ্রাইজ কনসার্নটিরই 156টি সাবসিডিয়ারি, একাধিক জয়েন্ট ভেঞ্চার ও অ্যাফিলিয়েট রয়েছে, আর আদানি এন্টারপ্রাইজ সহ পুরো আদানি গ্রুপের 7টি কনসার্নের মোট 578টি সাবসিডিয়ারি রয়েছে, যেগুলো শুধুমাত্র 2022 সালে 6000টি বেশি সেপারেট পার্টি রিলেটেড ট্রানজ্যাকশন কন্ডাক্ট করেছে। এমন একটি কংগ্লোমারেট কিভাবে 23-24 বছর বয়সী 11 জন এমপ্লয়ের মতো ছোট একটি অডিট ফার্মকে দিয়ে ফিনান্সিয়াল অডিটগুলো সম্পন্ন করাচ্ছে, সে নিয়ে প্রশ্ন তুলেছে হিন্ডেনবার্গ রিসার্চ। আদানি গ্রুপ নিয়ে এই সকল মেজর ইস্যুগুলো সহ হিন্ডেনবার্গ রিসার্চ তাদের রিপোর্টটিতে মোট 88টি অভিযোগ আনে, যা সবই নাকচ করে দেয় আদানি গ্রুপ। এমনকি বেশিরভাগ প্রশ্নের উত্তরই আদানি গ্রুপের উত্তরপত্রে মিসিং ছিল বলে পরবর্তী রিপোর্টে উল্লেখ করে হিন্ডেনবার্গ রিসার্চ। আর এই রিপোর্ট প্রকাশের পরদিন 25শে জানুয়ারি আদানি গ্রুপের অধীনে থাকা 7টি পাবলিকলি ট্রেডেড কোম্পানি মোট 55,000 কোটি রুপি মার্কেট ক্যাপিটাল হারায়। আদানি গ্রুপের স্টক প্রাইস ফল করার কারণে গ্রুপটির ইনভেস্টরদেরও ব্যাপক ক্ষতি হতে শুরু করে। 27 তারিখ গ্রুপটির কি ইনভেস্টর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার আদানি গ্রুপে থাকা কম্বাইন ইনভেস্টমেন্ট প্রায় 63,000 কোটি রুপিতে নেমে আসে, যা 24 তারিখেও ছিল 81,000 কোটি রুপির বেশি। এছাড়া লাইফ মিন্টের আরেকটি রিপোর্ট অনুযায়ী 24শে জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি 1 মাসের ব্যবধানে আদানি গ্রুপ 12 লক্ষ কোটি রুপি মার্কেট ক্যাপ হারিয়েছে। শুধু তাই নয়, জানুয়ারি মাসের 27 তারিখে আদানি এন্টারপ্রাইজের 20,000 কোটি রুপির এফপিও বা ফলো অন পাবলিক অফারিং হওয়ার কথা থাকলেও স্টক মার্কেটে ধস নামায় সেটিও ক্যান্সেল করে দিতে বাধ্য হয়। এছাড়া হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর ইনভেস্টরদের কনসার্নের প্রেক্ষিতে মার্চ মাসে গুজরাতের মুন্দ্রায় চলমান $4 বিলিয়ন পেট্রোকেমিক্যাল প্রজেক্টটিও সাসপেন্ড করে দেয় আদানি গ্রুপ। বর্তমানে গৌতম আদানি প্রায় $49 বিলিয়ন নেট ওয়ার্থ নিয়ে গ্লোবাল বিলিয়নিয়ারদের লিস্টে 24তম অবস্থানে রয়েছে। ভারতে বর্তমানে জেনারেল ইলেকশন চলছে। এমন পরিস্থিতিতে আদানির বিষয়গুলো সামনে আসাতে দেশটির ক্ষমতাসীন সরকারকে বিরোধী দলগুলোর বেশ তোপের মুখেই পড়তে হয়েছে। ভবিষ্যতে যদি দেশটির সরকারের পালাবদল হয়, সেক্ষেত্রে আদানি কি তার প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে পারবে, নাকি পড়বে নতুন সরকারের তোপের মুখে এবং হারাবে নিজেদের অবস্থান? এটাই এখন দেখার বিষয়।